বাংলা সাহিত্যের দুই সৈয়দ, একজন মুস্তাফা আলী, আরেকজন মুস্তাফা সিরাজ। নামের মিল ছাড়াও আরেকটি মিল তো রয়েছেই, দুজনেই বাংলা ভাষার দুই দিকপাল সাহিত্যিক। তবে রসবোধের বিচারেও দুজনের তুল্যমূল্য মিল কিছু খুঁজে পাওয়া যায় বইকি। যদিও সিরাজ সাহেবের সাহিত্যের উপাদান আলী সাহেবের থেকে বেশ কিছুটা ভিন্ন। মুস্তাফা আলীর গল্প আমরা আগে শুনেছি। আজ গল্পে আড্ডায় রৌহিনের আসরে প্রিয় শ্রোতা বন্ধুদের নিয়ে যাব মুস্তাফা সিরাজ সাহেবের জগতে। আজকের গল্পটির নাম বাগাল। গল্পটি পাঠ করেছি 2021 সালে দ্বীপ প্রকাশন প্রকাশিত সৈয়দ মুস্তাফা সিরাজের সাহিত্যের সেরা গল্প বইটি থেকে। সে বই অনলাইনে সংগ্রহ করার সুলুক সন্ধান তো যথারীতি পাবেনই আমাদের বর্ণনার বাক্সে। আসুন এখন তাহলে শুনে নেওয়া যাক সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প বাগাল, পাঠে আমি রৌহিন। ধানু মোড়লের খড় কাটার কুঠুরিতে ওপরে খড়, নিচে খড়, মধ্যিখানে বছর 8 বয়সের এক মানুষ শীতের লম্বাটে রাতগুলোকে ভোর করে। একখানা চটও আছে, গুটিয়ে পড়ে থাকে এক পাশে। মোড়ল বলে, তুই এত খেদর কেন রে হরিবোলা? সেই ক্ষুদে মানুষ শুধু দাঁত বের করে। খেদর মানে নোংরা। মোড়ল গিন্নি সন্দিগ্ধভাবে খড়গুলোর দিকে তাকাতে আসে। মানুষের হিসি মাখা খড় গরুকে খেতে দেওয়া অধর্ম। বল, সত্যি করে বিছানা নষ্ট করেছিস নাকি? মোড়ল গিন্নি তর্জন গর্জন করেন। হরিবোলা নিজের কান ছুঁয়ে 3 সত্যি করলেও সন্দেহ ঘোচে না। ধানু মোড়ল বলে, ওই হুদমুসলোর 3 সত্যির কিছু মূল্য আছে, ছেড়ে দাও বরঞ্চ। হুদমুসলো মানে গোয়ার। এবার মোড়ল গিন্নি তাকে মক্ষম আখ্যাটিতে ভূষিত করে, হাসতে লজ্জা করে না রে কেলা গোবিন্দা? অর্থাৎ নির্বোধ। হরিবোলার এই 3 আখ্যা, খেদর, হুদমুসলো, কেলা গোবিন্দা। আঞ্চলিক ভাষায় নিকৃষ্ট এই শব্দগুলি রোজ সকালে হরিবোলার উপহার লাভ। এরপর তার কাজ শুরু। বাসি মুখে গোয়ালঘর থেকে গরুগুলোকে বের করে বাইরে বেঁধে এসে ঘর পরিষ্কার। জমাট গোবর যাবে গোয়ালঘরের পেছনে, গোলাকার স্তূপ হয়ে থাকবে। চারদিক ঘিরে বড় বড় ফুলন্ত মেথো ঘাস। সেই ঘাসের মাথায় একটা গাবদা মোটা ধান ফড়িং দেখতে পেলে সে তার শালিক ছানাটির জন্য ধরার চেষ্টা করবেই। এতে দুদণ্ড সময় যাবে। তখন মোড়লগিন্নি খিড়কির দোড়ে উকি মেরে আবার খ্যাঁক করবে। হরিবোলা গোবর মাখা ভাঙা বালতি আর ফড়িংটাকে মুঠোয় ধরে আবার দাঁত বের করবে। যখন সে তরল গোময় আর মেঝের কাদার মিশ্রণে বালতি ভরছে, তখন ফড়িংটা তার হাফ পেন্টুলের দড়ির খোপে ঢুকে গেছে। এরপর ডোবার ঘাটে হাত পা ধোয়া। বাসন মাজার ছাই পড়ে থাকে সেখানেই। মোড়লগিন্নির ছায়া দেখলে সে ঝটপট সেই ছাই তুলে দাঁতে ঘষতে থাকবে। গিন্নিমা নোংরা একেবারে সইতে পারে না, বলবে, রোগুড়ে মাছ দাঁত গুলান, নইলে আজ খাওয়া দাওয়া বন্ধ। কিন্তু গিন্নিমার নিজের দাঁতগুলো কালো কেন সে কথা তুললেই রাক্ষসী হয়ে তেড়ে আসবে। এক বোঝা খড় কেটে তবে খাওয়া, অর্থাৎ 1 মোচড় মুড়ি, একটুখানি গুড়ের ডালা, নইলে আধখানা পেঁয়াজ। গরুগুলো রোদ্দুরে তখনও ঘুম ঘুম চোখে তাকিয়ে পৃথিবী দেখছে। একটু তফাতে বসে হরিবোলা মুড়ি চেবোচ্ছে। শালিক ছানাটি তার কাঁধে, তারও ঘাস ফড়িংটা খাওয়া হয়েছে। তার চোখ দুটো নিষ্পলক পৃথিবী দর্শন করছে। তারপর এলো হেমা গয়লানি দুধ দুইতে। মোড়লগিন্নির কোমরে বাদ বলে পা দুমড়ে বসতে পারে না ইদানিং। হেমা যতক্ষণ দুইবে, হরিবোলার কাজ বাছুরটিকে কান ধরে টেনে রাখা। বাছুরটি 2 পা ঠোকে, কান ছাড়িয়ে নিতে মাথা এদিক ওদিক করে। হরিবোলা খিটখিট করে হাসে। কেন হাসে সেই জানে। হেমা ধমকায়, অত হাসি কিসের রে ছোড়া 7 সকালে? তারপর দুধ দোহানো শেষ করে উঠে দাঁড়ায়। হাতে পেতলের চোঙায় দুধের ফেনা। কি মনে করে হরিবোলাকে দেখতে দেখতে বলে, তুই কি শীত খরা বলতে নাই রে ডেকা ছোড়া? এই শীতে মোষের শিং নড়ে যায়, আর খালি গায়ে দাঁত কেলাচ্ছিস কি করে বাপু? পেছন থেকে মোড়লগিন্নির অভিমানে আহত কণ্ঠস্বর শোনা যায়, উহাকে কি জামা কাপড় দেওয়া হয়নি? জিজ্ঞেস করো না একবার, ওটা কি মানুষ ভাবছো তুমি? মোড়লগিন্নি ওর বিছানার শোয়ার বিবরণ দিতে থাকে। সেই চটখানির গুটিয়ে পড়ে থাকার বৃত্তান্ত, ভিজে খড়ের কুচ্চ। লাল গেঞ্জি কিনে দিয়েছিল, 2 দিনেই ছিঁড়ে ফালা। বড়ই হুদ মুসলো, বেজায় খেদর, 1 নম্বরের কেলা গোবিন্দা। হেমা দুধের পাত্র সমর্পণ করে বলে, তাই বটে বাপু। হ্যাঁ গো,
আঙাদাসীর কোনো খবর নাই। আঙাদাসী মানে রাঙাদাসী, এই হরিবোলার মা। গত বছর হঠাৎ মোড়ল বাড়ি থেকে চলে গেল তো গেলই। গিন্নির সঙ্গে নাকি ঝগড়াঝাঁটি হয়েছিল। গিন্নি বলেছিল রোজ চাল চুরি করে বেঁচে আসতো, তার উপর খানকির স্বভাব, যেমন সাজের ঘটা, দেখতে না মাগির, বাজারি বেউসে। এমন মেয়ে রাঙাদাসীর খবর রাখার দায় পড়েছে কার? মোড়ল গিন্নি চটে যায় হেমার কথায়। আবার সাত সকালে ওই আর অলক্ষণে পাড়া মাথানির নাম? অত দরদ থাকলে তুমি নিয়ে এসো খবর। দুধের পাত্রটি নিয়ে থমথম করে বাড়ির ভেতরে যায়। ভেতরে গিয়েও রাঙাদাসীর খেউ। হেমা বাঁকা মুখে গুম হয়ে থাকে। তারপর ফোঁস করে শ্বাস ছেড়ে চাপা গলায় বলে, আর তু ছোঁড়ারও বলিয়ারই যাই রে, হাজার হলেও মা জননী, ধন্যী বাবা, উই পক্ষীটিও মা মা করে চেঁচায়। সেও চলে যায়। তখন হরিবোলার চোখ মাঠের দিকে। মাঠের ওপরে কুয়াশা জমে আছে। ওই কুয়াশার ভেতরে আছে এক নদী। নদীর পারে কাশফুলের বন, বিল বাঁওড়, হিজল ভাঁড়ুলে বাবলা গাছের টুঙ্গি। কখন সেখানে যাবে সেই প্রতীক্ষা শুধু। নদী পেরোলেই তো হরিবোলা আর এই হরিবোলাটি থাকে না। তখন যেন চিতেবাঘের বাচ্চা, চেরা গলায় গান জুড়ে যায়, দরকালো ধীর উদারে জৈবন পড়ে আছে। যৌবনের বৃত্তান্ত না জেনেও ধানু মোড়ল নদী পর্যন্ত সঙ্গে যায়। হরিবোলা তখন পান্তা খেয়ে পেটটি ঢোল। বাকি দিনটার খিদের জন্য বরাদ্দ ফের এক কোচর মুড়ি। কিন্তু হরিবোলা তার বদলে দুমুঠো চালই পছন্দ করে। দুধস্বর নামে এক নালা আছে, তার ধারে ভাঁড়ুলে গাছের নেমে যাওয়া শেকড় বাকড়ে ন্যাকড়ার একদিকটা বেঁধে অন্যদিকে বাঁধা চালগুলো জলে ডুবিয়ে রাখে। দুপুর গড়িয়ে এলে সেই চাল তখন দুধের মতো সাদা, ফুলো খই যেন। আর কি স্বাদ! চর মারলেও মুখ থেকে ছাড়ে না। নদীর ধারে বাঁধের বটতলায় দাঁড়িয়ে মোড়ল হরিবোলার নদী পেরোনো দেখে তাড়িয়ে তাড়িয়ে। গম ক্ষেতের মুনিশকে শুনিয়ে বলে, যেন চিতেবাঘের বাচ্চা, যতক্ষণ নদীর ধারে ততক্ষণ নিমুন্মুখ ষষ্ঠী, যেন কেলা গোবিন্দাই বটে। যেই নদীটি পেরুলো আর ওই রকম চেহারিটিও বদলে যায়। মুনিশ মুখ তুলে বলে, কার কথা বলছেন মুরল মশাই? ওই হরিবোলা হে। হরিবোলা। হরিবোলার চেরা গলার গান ভেসে আসে ওপারের প্রান্তর থেকে, দাঁড় কালো ধীর উধারে জৈবন পড়ে আছে। মোড়ল মশাই প্রত্যঙ্গ চুলকোতে চুলকোতে খিক খিক করে হাসে। অয় শুনছ সালোর বেটার রসের কথা? এখনো গুয়োর ডিম ভাগেনি, জৈবন চিনেছে। মুনিশ বলে, আচ্ছা মোড়ল মশাই, হরিবোলার মায়ের খবর কি? শুনেছি টাউনে আছে, ওইটুকুনি। হরিবোলার মায়ের কথা কিছু বলে না মোড়ল মশাই? না। ধানু মোড়ল মুখ বাঁকা করে গম্ভীর হয়। আমার কাছে কি কষ্টতে আছে? থাক না, টিকতে পারলে বিবাহ দেব, বাড়ির পেছনে জায়গা থল দেব, থাক। রাঙাদাসী এক আশ্চর্য মেয়ে। আশ্চর্য কারণ তার গায়ের রংটা ছিল বাবু বাড়ির মেয়েদের মতো ফর্সা, চোখ দুটো কয়রা, মানে বিড়াল চোখই বলে যাদের। সাজতে গুছতে ভালোবাসত। ভালো মন্দ জিনিসটাতে ছিল প্রচন্ড লোভ। গৌরের মতো একটা লোক কেমন করে তাকে ভাগিয়ে এনেছিল সেও এক আশ্চর্য। গৌর অবশ্য একটু শৌখিন এবং টাউনমুখো মানুষ ছিল। রিক্সাও চালিয়েছিল মাস কয়েক। তারপর হাঁপের অসুখ বাঁধিয়ে ঝটপট মরে গেল। রাঙাদাসী কোলের ছেলেটাকে নিয়ে সেই থেকে ধানু মোড়লের বাড়ি কাজকর্ম করত। ভিটে মাটি বেচে মোড়ল বাড়িতে উঠেছিল শেষে। গিন্নির সঙ্গে কলহ করে টাউনে চলে গেল। গৌর তাকে টাউন চিনিয়েছিল, নাকি সে গৌরকে, এও একটা আশ্চর্য। আরো কিছু আশ্চর্য আছে। রাঙাদাসীর আরেক নাম নাকি ছিল হরিমতি। গৌর ডাকত হরিমতি বলে। সেই শুনে সদ্য মুখ ফোটা ছেলেটাও হাঁটি হাঁটি পা পা করে ভিটে চড়তে চড়তে দুঃখ কষ্ট পেলে চেঁচিয়ে ডাকত আদো আদো হাই বলে। রাঙাদাসী হাসতে হাসতে বলতো, আরে আমার হরিবোলা সোনা রে, হরি বলতে শিখেছে আমার ময়না পাখি রে। সেই থেকে ছেলেটা হরিবোলা হয়ে গেছিল। ক্রমে ক্রমে চাউর হয় মেয়েটা ছিল মল্লারপুরের ঝুমুর দলের, সেই যারা মেলার আসরে মাঝরাতে কোমর মুচড়ে নাচে এবং গায়, মধু লাও বানা লাও, মুখ দেখে যাও বাসি কাচের আয়না। বাসি ভাতের বাসি ফুলের মতো
আয়নাও বুঝি বাসি হয়। নিঝুম দুপুরে মোড়লের ঢেঁকিতে পাড় দিতে দিতে আনমনে রাঙাদাসী বা হরিমতি গুনগুন করে গান গাইত। মোড়ল গিন্নি কান করে শুনে বলতো, ও গাইবি তো ঝেড়ে গা দেখিনি বাপু। রাঙাদাসী থতমত খেয়ে বলতো, ও কিছু লয় গিন্নিমা। সে বুঝতো গিন্নি বলছে বটে মুখে, পরে তাই নিয়ে খোঁটা দেবে। বাজারি গানে উলি ঝুমরি টুমরি বলতেও বাঁধবে না। হরিমতি রেশন কার্ডে হয়েছিল রাঙাদাসী। সেই রেশন কার্ড ধানু মোড়লের জিম্মায় আছে। চিনিটা আর ক্যারাচ তেলটার খুব আকাল পাড়াগাঁয়ে লেগেই আছে। লরেন্দ্র মাস্টের ডিলার ঠাট্টা করে এখনো বলেন, কি মোড়ল মশাই, রাঙাদাসীর কোটা আর কতকাল নেবে? ছেড়ে দিলে আরেক গরিব গুরবর বেনিফিট হয়। মোড়ল হ্যাঁ হ্যাঁ করে হাসে, রাঙাদাসী নাই, ও আর ছেলেটা কি মিথ্যে মশাই, তার চিনিটা তেলটা লাগে না। লরেন্দ্র চোখের নৃত্যে বলেন, তোমার বাগালকেও চিনি দাও বুঝি? কিসে দাও মোড়ল, শরবতে না গুড়ে? ধানু মোড়ল মনে মনে চটে, বলে, কেন? চা চা খায়। বলো কি, চা খায় তোমার বাগাল? লোকে হাসলেও রাখাল বাগাল মুনিশ মহিন্দার আজকাল চা খায়, এও সত্যি। ধানু মোড়লের কথা অবশ্য আলাদা, কিন্তু রাঙাদাসীও চা খেত। তার ছেলে হরিবোলাও মায়ের বাটির তলানিটুকু চুকচুক করে টানত। পরে সেও মায়ের কাছে রোজ সকালবেলা বাটি ভরা চায়ের দাবি তুলত। তবে ছেলেটা যখন দ্বারকা নদীর ওপারে যেতে শিখল, তখন তার কাছে চা তুচ্ছ হয়ে গেল। দিনে দিনে বদলে গেল সে। রাঙাদাসী অবাক হয়ে তার ছেলের বদলে যাওয়া দেখত। রাঙাদাসী গৌড়ের কুঁড়ে ঘরের উঠোনে যে ছেলেকে পায়ের উপর শুইয়ে তেল কাজল দিতে দিতে সুর ধরে বলতো, আমার ধন স্কুলে পড়বে রে, লেখাপড়া শিখে চাকুরি করে আমাকে খাওয়াবে রে, সেই ছেলে যায় দ্বারকা নদীর ওপারে গরুর পাল নিয়ে। তার চুলে থাকে ট্যাঁসকোনা পাখির পালক, তার কাঁধে থাকে শালিক পাখির ছানা। নুড়ি দিয়ে ঘাস ফড়িং খোঁজে। কত রকম নাম জানে ঘাস ফড়িংয়ের, ঘরপোড়া, তল্লা, বাজ। রুক্ষ কাঁকড়ে ডাঙায় বেটে লাল রঙের ফড়িংগুলো ঘরপোড়া। কুপির আলোয় বাঁশের চোঙা থেকে সারাদিনের সংগ্রহ সে মাকে দেখাতো। লম্বাটে সবুজ ফড়িং দেখিয়ে বলতো, এগুলান তল্লা। বেটে ধূসর ডানা, তলার দিকটা ফিকে সবুজ আর পেট জুড়ে ফুরকি, ই দেখো মা, বাজ। তার পাখিটাও ছিল পেটুক। খাঁচা ছিল না বলে তাকে বেড়াল এসে নিয়ে গিয়েছিল, কিন্তু হরিবোলা দুদিন পর আবার একটা নিয়ে আসবেই। তার তখন পাখি ঘাস ফড়িংদের পৃথিবীতেই চলাফেরা। স্কুলের উল্টো দিকে সেখানে যাবার রাস্তা। সেই রাস্তায় রাঙাদাসীর চোখের সামনে হেঁটে গেল তার হরিবোলাটি। দেখতে দেখতে একটুকুন হয়ে মিলিয়ে গেল কাশকুশের বিশাল প্রান্তরে। আর প্রতিদিন ফিরে এসে সে মায়ের কাছে সেখানকার গল্প বলতো। সিঙ্গাকুড়ির জাম গাছটার কাছে কি ঘটেছিল, বাওড়ের ধারে কত কুল পেকেছে, সেই কুলের কিছু নমুনা সহ। আজ বলাই সিংগির সঙ্গে মেছুনিদের ঝগড়া হয়েছিল কি নিয়ে, এই সব। সে বলতো কাশবনের কথা, জলে শাপলার ঝাঁকের কথা, একদা কোনো হিজল গাছের অন্ধ পেতনির কথা, বুড়ো যোগীবর আর একটা হট্টিটি পাখির কথা। দিনমান সে পাখি টি টি করে ডেকে বেড়ায়। যোগীবরও জানে না তার বৃত্তান্ত। কেন বেড়ায় মা? রাঙাদাসীও জানে না। চিমটি কেটে বলতো, মুখ ধরে যায় না তোর, এবারে লোক করে ঘুমো দিকিনি। হরিবোলা লোক মানে চুপ করবে না। এরপর বলবে মাঠকুড়নি মেয়েদের কথা। শেষে পরামর্শ দেবে, তুই কেনে যাস নে মা, লধির উদার বাগে বিনা মাসিরা যায়, সব্বাই যায়, ভাদুর মা যায়, তুই কেনে যাস নে মা। রাঙাদাসী রাগ করে বলবে, আমার মরণ। কেনে মা, মরণ কেনে? রাঙাদাসী আসতে বলবে, আমি মাঠে ঘাটে কখনো ঘুরিনি বাছা, শর্তে ওদ বাছা সয় না, চেরোটা কাল টাউন বাজারে মানুষ হয়েছি, পারি না। প্রেম হরিমতিকে পাড়াগায় ভাসিয়ে এনেছিল। সে রাঙাদাসী হয়েছিল। তার প্রেমের বয়স চলে যায়নি, কিন্তু প্রেমিকটি মারা পড়েছিল। এই ছেলেটা না থাকলে রাঙাদাসী আবার হরিমতি হওয়ার জন্য পা বাড়াতো, কিন্তু কোলে ছেলে থাকলে হরিমতি হওয়া বড় সমস্যা। সে যেন হরিবোলার বড় হওয়ার দিন গুনছিল। বড় হতেই চলে গেল। মাঘে যখন দ্বারকা নদীর শিওরে বুড়ো শিমুল গাছটা মাথায় লাল ফেটটি জড়ালো, ধানু মোড়লের আমের গাছে ফুটলো লাল হলুদ শিশালো মুকুল,
তখন একদিন লরেন্দ্র মাস্টারের ভাই মলিন্দ এসে বলল, ও মোড়ল মশাই, তোমার বাগাল কোথা? ধানু মোড়ল মোড়ায় বসে সনের দড়ি পাকাচ্ছিল ঢেড়া ঘুরিয়ে। অবাক হয়ে বললে, কেন বাবা মলিন্দ? মলিন্দ চোখে ঝিলিক তুলে বলে, রাঙাদাসির সঙ্গে কাল দেখা হলো মেদিগঞ্জের বাজারে। মোড়ল শুধু বলে, অ। মলিন্দ খিকখিক করে হাসে। সে রাঙাদাসী আর নাই মোড়ল মশাই, একেবারে ফিল্ম স্টার। অ। কি পরনের ড্রেস, কি জেকচার পশ্চার, ঠোঁটে লিপস্টিক, বুঝলে তো? অ। মলিন্দ আরো হেসে বলে, ধুত্তরি, খালি অ করে, বুঝলে কিছু? ধানু মোড়ল একটু হাসে। তা নয় বুঝলাম, কিন্তু কি কথাবার্তা হলো তোমার সঙ্গেতে? প্রথমে তো চিনতেই পারে না, এমন ন্যাকামি মাগি, তো আম্মা বাবা ছিনে জোঁক, শেষে নিরিবিলি জায়গায় নিয়ে দাঁড়ালো। মলিন্দ বারান্দার চৌকিতে গিয়ে বসে, বিস্তারিত বলার ইচ্ছায় একটা সিগারেট ধরায় এবং মোড়লকেও দেয়। মোড়ল ফুকফুক করে টেনে বলে, হরিবোলার কথা জিজ্ঞেস করলে না? আরে বলছি শোনোই না। মলিন্দ লম্বা ধোঁয়া ছেড়ে বলে, প্রথমে তো এ কথা সে কথা, গাঁয়ের কার কি খবর, তারপর বললে হরিবোলা কেমন আছে, কি করছে, এইসব। আমি বললাম মোড়ল মশাইয়ের বাড়িতে আছে, ভালোই আছে, খারাপ থাকবার তো কথা না, তবে তুমি এখানে কি করছো তাই বলো। জিজ্ঞাসা করলে তুমি? হ্যাঁ, আমি বাবা ছিনে জোঁক, না শুনে ছাড়বো না। সেও ক্লিয়ার করে বলবে না। শেষে বলল, এক বাবুর বাড়ি কাজ করছে, টাউন বাজারে আজকাল ঝিয়ের অভাব, ভালোই মাইনে করি পাচ্ছে। মোড়ল বললে, মিথ্যে। মিথ্যে তো বটেই, সে কি আমি বুঝি না, ঠোঁটে লিপস্টিক। মলিন্দ খ্যা খ্যা করে হাসে। শেষে বললাম, তা তুমি তো দেখছি ভালোই আছো, ছেলেটাকে দেখে আসবে না একবার? চলো আমার সঙ্গে। এখন কি বললে? বললে সময় পাই না, এত কাজ, পেলেই যাব, নিয়ে আসবো। মোড়ল নড়ে উঠে সোজা হয়। কি বললে, কি বললে? মলিন্দ আশ্বস্ত করে বলে, নিয়ে যাবে কোথা, ছেলে সঙ্গে থাকলে ও তো বিজনেস পণ্ড, বুঝলে না? শেষে আমাকে সঙ্গে করে জামা কাপড়ের দোকানে গেল, এই দেখো কি সব কিনে দিয়েছে হরিবোলার জন্য। এতক্ষণে ধানু মোড়লের চোখ পড়ে প্যাকেটটাতে, তাচ্ছিল্য করে তাকিয়ে বলে, কি আছে বলো দেখিনি? একটা পেন্টুল, একটা জামা, বললে পায়ের মাপ জানা থাকলে জুতোও কিনে দিতাম, একবার সঙ্গে করে নিয়ে যেতেও বললে। বলে আবার কি মনে হলো, বললে থাক, নিজেই যাব একদিন। মলিন্দ জামা আর হাফ প্যান্টুল মোড়লকে দেখিয়ে আবার ভাঁজ করে প্যাকেটস্থ করে। চাপা হেসে বলে, ঠিকানা নির্ঘাত বাগানপাড়ার গলি, সেই ঠিকানা দেবে কোন মুখে, তাই আসবে বলল। যাবার সময় হঠাৎ ফিরে একটা ছোট্ট ঠোঙাও দিয়ে যায় মলিন্দ। ভুলে গেছিল রাঙাদাসী তার ছেলের জন্য লজেন্সও কিনে দিয়েছে। নগ্ন চৌকিতে সেগুলো পড়ে থাকে অনেকক্ষণ, ছুঁতে ইচ্ছে করছিল না ধানু মোড়লের। মোড়ল গিন্নি জানতে পারলেও সমস্যা, তার আবার বড্ড ছোঁয়াছুঁয়ির বাতিক, কিন্তু না জানিয়েও থাকা যায় না। দড়ি পাকানো শেষ করে আস্তে সুস্তে উঠে দাঁড়ায় ধারু মোড়ল, কাঁচা পাকা চুল আর গোঁফে হাত বোলায়, তারপর প্যাকেট দুটো বাঁ হাতে তুলে চালের বাতায় গুজে রাখে। নদীতে স্নান করে এসে খেতে বসার সময় মোড়ল ফিক করে হাসে। একটা খবর শুনলে গো, আঙাদাসী মেদিগঞ্জতে আছে, যা বলেছিলে তুমি তাই, বেউসেতে নাম লিখিয়ে বসে আছে। মলিন্দ বলে গেল। নাক বাঁকা করে মোড়ল গিন্নি বলে, মরুক 12 ভাতারি, খাবার সময় উকি কথা না। বলছি কি, হরিবুলার জন্যতে জামা পেন্টুল আর লেবেন চুস পাঠিয়ে দিয়েছে মলিন্দর হাতে। মোড়ল গিন্নির চোখ বড় বড় হয়ে যায়, বিশ্বাস করতে পারে না, বলে, সত্যি নাকি? সত্যি বই কি, বাইরে কার ছাঁচ বাতায় গুঁজে থুয়েছি, দেখো গে পেত্তয় না গেলে। মোড়ল গিন্নি থমথম করে উঠে যায়। মোড়ল কতক্ষণ তার ফেরার অপেক্ষা করে, ফিরতে দেরি হচ্ছে দেখে সন্দিগ্ধভাবে দ্রুত আহার শেষ করে নেয়। তারপর যখন উঠোনের কোনায় লেবু গাছটার কাছে ঘটি থেকে জল ঢেলে আঁচাচ্ছে, তখন মোড়ল গিন্নি তেমনি থমথম করে ফিরে আসে। মুখখানা জ্বলছে দাউ দাউ করে, নাসারন্ধ্র স্ফীত। মোড়ল একটু হেসে বলে, দেখলে? প্রৌঢ়া জবাব দিল না, টিউকলে গিয়ে রোগড়ে হাত ধুতে থাকলো। দিন কতক পরে সন্ধ্যাবেলায় দ্বারকা নদীর ওপার থেকে গরু চড়িয়ে বাগাল হরিবোলা ফিরে এসেছে। চেরা গলায় বাইরে যথারীতি
গিন্নিমা আলো বলে চিক্কুরও ছেড়েছে। গিন্নিমা লণ্ঠন দেখিয়েছে এবং সে গরু বাছুর গোয়ালে বেঁধে ফেলেছে। তারপর অন্ধকারে ডোবার জলে হাত মুখ পা ধোয়া পাকলা করে সর্ষের তেলটুকুনও চেয়ে নিয়েছে। গায়ে গতরে মেখে উঠোনের কোনায় বসে তেমনি চিক্কুর ছেড়েছে। গিন্নিমা ভাত দাও। উঁচু দাওয়ায় লণ্ঠন জ্বলছে। নিচের উঠোনে সেই আলোর হলদে চকরা বকরা ছটা খানিকটা। একটু তফাতে বাড়ির কুকুরটার বিরাট ছায়া পাঁচিলের গায়ে। লেজটা নড়ছে, মুখটা হাঁ। হঠাৎ এক মুঠো গিলেই হরিবোলা আরেক চিক্কুর ছাড়ে। গিন্নিমা গিন্নিমা, আমার জামা প্যান্টুল, আমার লেমন জুস। মোড়ল গিন্নি গুম হয়ে বলে, খাবি তো খা দিকিনি বাপু, পরে ওসব কথা। হরিবোলা হুদ মুসলো, সে তো মিথ্যে নয়। দিনমান জানোয়ারের সঙ্গে বনে প্রান্তরে বাস, বাগাল বাগালের গাঁ। একটু পিছিয়ে গিয়ে চেঁচায়, আগে দেও তমে খাবো। মোড়ল গিন্নি ফুঁসে ওঠে, শুনছ শুনছ তোমার বাগালের কথা, কেমন বুলি ফুটছে শুনছ? দাওয়ায় মোড়া থেকে ধানু মোড়ল খুব খুব করে হাসে। অ হরিবোলা, কে তোকে বললে জামা প্যান্টুলের কথা? হরিবোলার দাঁত চকচক করে। মাস্টারের ভাই মলিন্দবাবু বললে, তোর মা তোকে জামা প্যান্টুল দিয়েছে, লেমন জুস দিয়েছে। সুর ধরে আওড়ে সে এঁটো হাতটাও উপরে তুলে নাচতে থাকে। মোড়ল গিন্নি বেগতিক দেখে চাপা গলায় বলে, ও জিনিস ছুঁতে নাই হরিবোলা, বয়স হলে বুইতিস, কেনে ছুঁতে নাই। ভাত গুলান খা দিকিন দয়া করে, মুড়ল তোকে নতুন জামা প্যান্টুল কিনে দিবে। মোড়ল ঘোষণা করে, দুবো, কটা দিন অপেক্ষা কর, ক বস্তা চাল বেচতে যাব আড়তে, তোকে নিয়ে যাব, এখন যা করছিস তাই কর। কেলা গোবিন্দা বাগাল অমনি শান্ত হয়ে বলে, লিয়ে যাবা তো মুড়ল? হো হো লিয়ে যাব, তোর মা জননীকেও দেখে আসবি। ঝোঁকের বসে ধানু মোড়ল একথাও বলে ফেলে এবং তারপর ভাবে, বলেই যখন ফেলেছে, মুখের কথা বই নয়। কোথায় রাঙাদাসী থাকে সঠিক জানা নেই মলিনদেরও। তবে জানা থাকলেও সাধুগিরি করে মায়ের ছেলেতে মিলিয়ে দিলে উল্টে হয়তো নিজেরই বিপদ বাঁধবে। পেট ভাতায় এমন খাঁটি বাগাল পাওয়া সহজ নয়। বছর সন মাইনে করি আছে, তার উপর বাবা মাকে ধান ধার দাও, এটা দাও ওটা দাও, সম্বৎসর ঝামেলা। হরিবোলার সেসব ঝামেলা নেই। রাতে বিছানায় শুয়ে মোড়ল বউকে চুপি চুপি বলে, জিনিসগুলান আস্তা করে না পুঁতলেও পারতে, মেয়েটা বেউসে হয়েছে, জিনিসগুলান তো হয়নি। মোড়ল গিন্নি গর্জন করে বলে, থামো তুমি, বুঝতে পারলে না কেন দিয়েছে? এত যে মুরলি মেরে বেড়াও গায়ে। মোড়ল কেঁচো হয়ে বলে, কেন দিয়েছে বলো দেখিনি? নোব দেখাতে, ক্রিমে ক্রিমে নোব বাড়বে জামা প্যান্টুল পরে, তখন আর তোমার বাগালি করবে ভেবেছ নাকি? টাউন বাগে দৌড়বে না? মাথা নেড়ে মোড়ল বলে, ঠিক ঠিক, মাগি টোপ ফেলেছিল। শ্বাস প্রশ্বাসের মধ্যে মোড়ল গিন্নি পাশ ফিরে বলে, তমে সত্যি যদি ইবাগে আসে, উয়ার চুল কেটে নেড়া করে ফেরত পাঠাবো। নখাই যদু মুকুন্দ সবাইকে বলে রেখেছি, ই মাটিতে পা দিয়ে একবার দেখুক না কলঙ্কিনী। বিবেচক মোড়ল আস্তে আস্তে বলে, আহা, ছেলেটা তো উয়ার, চাইলে আইনত ধম্মত। মোড়ল গিন্নি বাঘিনীর গর্জনে বলে, তুমি থামো, ভালো মানুষই করতে হয়, বারোয়ারি তলায় যাও। আহা, হরিবোলা যদি যেতে চায়, যাচ্ছে না। হঠাৎ শান্ত অথবা নিস্তেজ হয়ে যায় প্রৌঢ়া মেয়েটি। লদির উধারে হরিবোলার মন বসে যেছে। তুমি দেখো, ও কখনো যাবে না। যাবে না, কারণ দ্বারকা নদী পার হলেই সে এক অন্য হরিবোলাটি। দিনমান তার চোখে ছবির মতো আঁকা হয় কাশকুশের ধূসর ব্যাপকতা, দাগড়া দাগড়া হলুদ সর্ষে ফুলের ছোপ কাছে এবং দূরে, শালিক পাখির ডিম হয়ে থাকা চিত্রিত নীলাভ আকাশ, আর ওই একলা ওড়া হট্টিটি পাখিটার টি 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 ডাক। বিলের জলে আকাশ থেকে বাঁকা এক রেখা ঝপাং করে পড়তেই এক ঝাঁক জলহাঁস ফুটে ওঠে। কখনো বন্দুকের শব্দে বিশাল নৈশব্দ খান খান হয়ে যায় এবং বাতাসে কিছুক্ষণ বারুদের কটু গন্ধ। তারপর আবার সব শান্ত চুপচাপ। আবার ঘাস ফড়িংয়ের কণ্ঠস্বর ছাপিয়ে বাগাল ছেলের চেরা গলায় চিৎকার, বিনামাসি গো, নেধেছে। মোড়লের গরু নাদলে বিনামাসি ছাড়া আর কাউকে দেবে না হরিবোলা। পা দিয়ে গোবরটা থুপথুপ করে গুছিয়ে রাখবে। মাঠকুরনি মেয়েটার আসতে দেরি হলেও ওটা আর কেউ ছোঁবে না, অলিখিত আইন এই মাঠের পৃথিবীতে।
এর মধ্যে দিনটা কেটে যায় হরিবোলার। তার ইচ্ছে করে একটা দলের সঙ্গে থাকবে, কিন্তু মোড়লের কড়া নিষেধ। 5 জন বাগাল দল বাঁধলেই খেলতে মন দেবে। তখন গরু গিয়ে কার ফসল খাচ্ছে সেদিকে দৃষ্টি থাকে না। তাই হরিবোলা একলা হয়ে ঘোরে। বাঁওড়ের ধারে গিয়ে যোগীবরের কাছে নানা রকম গপ্প শোনে। গরুগুলো আপন খেয়ালে চড়ে বেড়ায়। ক্রমশ গোচর মাটির সীমানা কমে যাচ্ছে, আবাদ বাড়ছে। বুড়ো যোগীবর বহুদূর দৃষ্টি চালিয়ে বলে ওঠে, সব আবাদ হয়ে যাবে বুঝলি হরিবোলা, বাঁধ হবে হবে শুনছি। হলে পরে উই উলেকাশের বন, উই বিল, ই বাঁওড় সবখানে লাঙল পড়বে। এখন হরিবোলা, এখন গরু চড়াবি কতি রে? হ্যাঁ? খুব হাসে যোগীবর। হরিবোলা বলে, যাহ যাহ লয়, দেখবি কি হয়। হরিবোলা ওসব ভাবে না, কিন্তু বিলের জলে লাঙল পড়ার কথা শুনে সে ভারী অবাক হয়। বলে, যুগি কাকা, ও গো যুগি কাকা, বিলের জলে লাঙল পড়বে কেমন করে? বলদ ডুবে মরবে না? তার টানা টানা চোখ বিলের দিকে প্রসারিত হয়। ওরে বাছা, এখন কি জল থাকবে? বাঁধ পড়লে বছরে বছরে শুকিয়ে যাবে। হরিবোলা অত ভাবতে পারে না, সে যখন হবে তখন হবে। যুগি কাকা, হেজলতলার পেতনিটার কথা বলো না, আর দেখা হয়নি তোমার সঙ্গে? যোগীবর হাসে, মাথা নেড়ে বলে, হয়েছিল বই কি, তবে দেখ বাপ, তোর ধলি গরুটা বুঝি মুখ দিলে গমের চারায়। হরিবোলা নড়ি তুলে চেঁচাতে চেঁচাতে দৌড়তে থাকে। মেহেদু কসাইয়ের নাম করে শাসায়, বলে, মেহেদুকে দিব। গরুগুলোকে সে ভালোবাসে, খুঁটিয়ে তাদের শরীর দেখে, ঘা থাকলে দুব্য ঘাস মোচলে ঘষে দেয় যোগীবরের পরামর্শে। গোঁদল পোকা ছাড়িয়ে দেয় পেট থেকে। কম বয়সী বাছুর গরুটাকে সে কোলে নিয়েই পার করে নালা খালাখন্দ। তখনও তার কাঁধে শালিকছানা, চুলে ক্যাঁসকোনা পাখির পর গোজা। কোথাও এই পর পেলে সঙ্গে সঙ্গে সে কুড়িয়ে নেয়। মোড়লের খড় কাটার কুচুরির নিচু ডালে অনেক পর গোজা আছে। এই জীবন হলো বাগালের। তারও আছে অনেক রীতিনীতি, অনেক প্রথা, ইতিহাস। হরিবোলা তার অন্তর্গত। তার কপালে আঁকা আছে রাখাল ফোঁটা। নড়ির ডগায় ঘষে ঘা করে সেই ঘা শুকলে ওই গোল ফোঁটা কালো হয়ে ফুটে থাকে 2 ভুরুর মধ্যিখানে। এই ফোঁটা দিয়ে দ্বারকার ওপারে রাখালের একদিন অভিষেক হয়। হরিবোলারও হয়েছে। রাখালি ছেড়ে সে কোথাও যাবে না। গ্রাম থেকে বেরিয়ে এলেই সে নদী পাড়ের এই ব্যাপকতায় উড়ে বেড়ায় পাক পাখালির মতো। এখানে অবাধ স্বাধীনতা তাকে চিতাবাঘের বাচ্চা করে ফেলে। তার চলার ভঙ্গি যায় বদলে, চাহনিতে ফুটে ওঠে বন্য প্রাণীর চাঞ্চল্য। সে গলা ছেড়ে গান গায়, দড়াল অধীর যৌবন পড়ে আছে হে। যদিও তার যৌবন এখনো বহু দূরে, সেই যৌবন এলে কি ঘটবে তাও সে ভাবে না। ফাঁড়ি ঘাসের বনে, হিজল জারুল ভাঁড়ুলে গাছের জঙ্গলে, কিংবা বাঁওড়ের ধারে সবুজ ঘাসে ঢাকা মাটিতে হাঁটতে হাঁটতে তার মনেও হয় না যে একদিন এই বাগালি জীবনের পরে তাকে মুনিশ হয়ে খেতে নামতে হবে, এবং তার এই সিধে মেরুদণ্ড বেঁকে যাবে ফসলের শীষের দিকে। যে মাটিকে সে পা দিয়ে ছুঁয়েছে সেই মাটি হাত দিয়ে তাকে ছুঁতে হবে, এ কথাও বোঝে না সে। এখন হরিবোলা সে হরিবোলাটি নয়। তার আদুর শরীরে এখন ঘাসের গন্ধ, বিলের জলের গন্ধ। খড় কাটা ঘরে কুঁকড়ে শুয়ে নিজের বুকের উপর এইসব প্রাকৃতিক গন্ধ শুঁকতে শুঁকতে সে ঘুমিয়ে পড়ে। তার অবচেতনায় সারা রাত দ্বারকা নদীর ওপারের বিস্তীর্ণ তৃণভূমি বুড়ো যোগীবরের মতো পাহারা দেয়। চৈত্রে ধানু মোড়লের মেয়ে জামাই এসেছে। জামাই খুব সিগারেট খায়। সকালে হরিবোলাকে ডেকে বলে, এই ছোঁড়া, 1 প্যাকেট সিগারেট এনে দে তো। শোন, এই প্যাকেটটা নিয়ে যা, বলবি এই সিগারেট দাও। হরিবোলা টাকা নিয়ে দৌড়তে থাকে। লরেন্দো মাস্টারের ভাই মলিন্দ সম্প্রতি মনোহারি দোকান দিয়েছে গ্রামে, সিগারেট সেই বেচে। হরিবোলাকে দেখে বলে, দাঁড়া হরিবোলা, কথা আছে। হরিবোলা বলে, টক করে সিগারেট দাও বাবু, গোছ চড়াতে যাব। মলিন্দ হাসে, দাঁড়া না বাঞ্চত, কথা আছে। সে হরিবোলার হাত থেকে টাকা নেয়, কিন্তু সিগারেট দেয় না। গলা চেপে বলে, সেই যে তোর যা মা জামা পেন্টুল দিয়েছিল পড়িসনি? হরিবোলা মাথা নাড়ে, নির্বিকার মুখে বলে, মুরল গিন্নি দেয়নি, লেমন চুসও দেয়নি। যাবি তোর মাকে দেখতে? হরিবোলা নিষ্পলক তাকিয়ে থাকে। মলিন্দ চাপা ধমক দেয়, চোখে হাসি। বল না, যাবি নাকি মাকে দেখতে?
তোর মায়ের সঙ্গে প্রায়ই দেখা হয়, আমাকে বলে তোকে নিয়ে যেতে, যাবি? হরিবোলা আসতে বলে, মুরল বকবে। দূর বেটা, লুকিয়ে যাবি? হরিবোলা একটু হাসে এবার। গরুগুলান কে চড়াবে? আর কোনো বাগালকে গছিয়ে দিবি? তারটা একদিন চড়িয়ে শোধ করবি। এমন প্রথা অবশ্য আছে, তবু হরিবোলা ভাবে। শেষে হাত বাড়িয়ে বলে, জামাই দাদার সেক্রেট দাও। তাহলে যাবি না? এই ছোড়া, মাকে দুঃখ দিবি, তুই তো বড্ড নেমো খারাম। হরিবোলা মুখ নামিয়ে পায়ের বুড়ো আঙুলে মাটিতে আঁচড় কাটে। মলিন্দ ফিসফিস করে বলে, তোর মা খুব কান্নাকাটি করছিল, গায়ে আসতে সাহস পায় না মোড়ল গিন্নির ভয়। তাছাড়া ওসব তুই ছেলে মানুষ, বুঝবি না। মোট কথা, তোর মায়ের আশা কঠিন। তুই আমার সঙ্গে যাবি, চলে আসবি দেখা করে, কেমন? হরিবোলা অবশেষে আস্তে মাথাটা দোলায়, তারপর গলার ভেতর বলে, কবে যাবা তুমি? কাল মাল আনতে যাব, খুব সকাল সকাল যাব। নদীর ব্রিজে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকবো, তুই চলে আসবি। এদিন হরিবোলার কেমন ভাবুক চেহারা। গরু নিয়ে গেল কেমন তুম্ব মুখে। মোড়ল গিন্নির থাপ্পড় খেয়েও সে মুখ খোলেনি, কিন্তু নদীর ওপারে গিয়ে তার মনটা ভালো হয়ে গেল। যোগীবরের কাছে যেতে ইচ্ছে করছিল না, নিরিবিলি ঘুরে বেড়ালো গরুর পালটা নিয়ে। মায়ের কথা ভেবে খুব খুশি হচ্ছিল হরিবোলা। মায়ের কথা বেশি করে মনে পড়ছিল। মায়ের সেই গানখানাও গেয়ে ফেললো সে। বধূ লাও বা না লাও, মুখ দেখে নাও, বাসি কাচের আয়না। তারপর গেল দুধসরের ধারে। বাগালদের জোট, সেখানে ভাঁড়ুলে গাছের ঝালঝুল্লা খেলছে। নালার জলে চিহ্নিত শেকড় থেকে ভিজে চালের ন্যাকড়াটা তুলল সে। তারপর দলটার দিকে তাকালো। পাতকুড়োকে খুঁজছিল সে। পাতকুড়োর সঙ্গেই তার যত বন্ধুতা। ছেলেটা খুব লক্ষ্মী। চোখে চোখ পড়তেই হরিবোলার চালের লোভে দৌড়ে এলো খেলা ছেড়ে। দলপতি তাকে শাসাচ্ছিল, শালোকে পাল থেকে বেংড়ে দেব, কিন্তু গ্রাহ্য করল না সে। পাতকুড়ো হাসি মুখে বলল, ইদিক বাগে দেখেই বুঝেছি হরিবোলার চাল ভিজুনো ছিল নেলায়। জানলে পরে খেয়ে শেষ করে দিতাম। হরিবোলা মিঠে গলায় বললে, দিতিস তো দিতিস, এলে। দুজনে কুড়মুড় করে চাল খায় নাট কাঁটার ঝোপের আড়ালে। তারপর কথাটা তুলে হরিবোলা যাবে আর বেলাবেলি ফিরে আসবে। মায়ের কাছে বাস মোটরের ভাড়া চেয়ে নেবে। সাঁকোর কাছে নেমে সোজা এখানে চলে আসবে। গরুগুলো বুঝে নিয়ে বেড়া যদি থাকে চড়াবে, নইলে ডাকিয়ে নিয়ে ফিরে যাবে। পাতকুড়ো রাজি। গেরস্থর চোখের আড়ালে বাগালে বাগালে এমন বোঝাপড়া চিরকালের। পরদিন সকালে তর সইছিল না হরিবোলার। বাড়িতে জামাই বলে ধানুমোড়ল আজ আর নদী পর্যন্ত আসেনি। নদীর ওপারে পাতকুড়োকে পালটা বুঝিয়ে দিয়ে হরিবোলা দৌড়তে থাকে নদীর ধারে ধারে। ব্রিজের মাথায় মলিন্দ সাইকেল নিয়ে অপেক্ষা করছিল। তার বড় গরজ। রাঙাদাসী এখন মেদিগঞ্জের বাগানপাড়ার গলিতে মধুবালা হয়েছে। মলিন্দ তার প্রেম পেয়েছে। যখন রাঙাদাসী গ্রামে ছিল তখনও মলিন্দ ঘুরঘুর করতো বটে, পাত্তা পায়নি। তাছাড়া মেয়েটার মতিগতিও অন্যরকম ছিল। শুধু অবাক লাগে মলিন্দের, ক্রস হয়েও ছেলের জন্য টান থাকে সে কল্পনাও করেনি। বাগানপাড়া গলিতে ঢোকার অভ্যাস তার অনেক দিনের। সেখানে গৌরের বউকে দেখে সে চমকে উঠেছিল, কিন্তু মোড়লকে তো এসব কথা বলা যায় না। টাউন বাজারে এই প্রথম আসা হরিবোলার। সে একেবারে জড়সড় এতটুকুনটি। মলিন্দ সাইকেল থেকে নেমে তার কাঁধ ধরে ঠেলতে ঠেলতে নিয়ে যায়। অনবরত বোঝায় যেন গ্রামের কাকপক্ষীটিও টের না পায়। বারবার বলে, কাউকে বলবি না তো হরিবোলা, বললে তোকে কেটে ফেলবো কিন্তু। বন্য প্রাণীর চাউনিতে হরিবোলা রং বেরঙের ঘর বাড়ি আর মানুষজন দেখে। ভেবে কুল পায় না এখানে তার মা থাকে। কত দূর হেঁটে একটা আড়তে সাইকেল জিম্মা দিয়ে মলিন্দ বলে, আয় হরিবোলা। এ গলি ও গলি আরো কত দূর গিয়ে একটু দাঁড়ায় সে, আবার বলে, আয়। গলির দুধারে খোপবন্দি ঘর, টালি বা খাপরুলের ছাউনি। দরজায় বসে ও দাঁড়িয়ে আছে নানা বয়সী মেয়েরা। হরিবোলা পিটির পিটির তাকিয়ে হাঁটে। একটা ঘরের দরজায় পিছন ফিরে চুল শুকোচ্ছিল এক মেয়ে, পরনে লাল রঙের শাড়ি। মলিন্দ আস্তে মধুবালা বলে ডাকতেই সে ঘোরে। সেই কয়রা বেড়াল চোখ, সেই রাঙা ছিপছিপে গড়ন। তবু হরিবোলা চিনতে পারে না। মলিন্দ বলে, কিরে ছোঁড়া, মাকে চিনতে পারছিস না? এই জন্যই মোড়ল বলে কেলা গোবিন্দা। রাঙাদাসী খপ করে হরিবোলাকে ধরে এক টানে ঘরে ঢুকিয়ে ভেতর থেকে বলে, মলিন্দ বাবু, তুমি এখন এসো। মলিন্দ অবাক, খ্যা খ্যা করে হাসে। বাহ,
বেশ তোমার বিবেচনা মাইরি। না না, তুমি এখন এসো তো, জ্বালিও না। হরিবোলাকে মোড়লের কাছে পৌঁছে দিতে হবে না? না, আমি বাসে তুলে দেবো, তুমি যাও। ঠিক আছে। মলিন বেজার হয়ে পা বাড়ায়। দরজা বন্ধ করে দিয়েছে রাঙাদাসী। মনে মনে মলিন্দ অশ্লীল গাল দিতে দিতে কিছুটা এগিয়ে থমকে দাঁড়ায়। উদাস চাউনিতে তাকে দেখতে থাকা একটি মেয়েকে কাঁপা কাঁপা গলায় বলে, রেট। মেয়েটি দু হাতের 10টা আঙুল দেখায়। গরজ বলে মলিন্দ তার ঘরেই ঢুকে পড়ে। দরজা বন্ধ করে পেছনের একটা ছোট্ট জালনা খুলে দিয়েছে রাঙাদাসী। জালনার ওধারে খালে শুয়োর চড়ছে, ওপারে ঝোপঝাড়, তারপর একটা বিশাল পুরনো বাড়ি। ঘরের ভেতরটা ক্রমশ স্পষ্ট হলে হরিবোলা দেখে তার মা তাকে জড়িয়ে মাথায় গাল রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। মায়ের শরীর থেকে বা শাড়ি থেকে মিষ্টি গন্ধ মৌ মৌ করছে। গন্ধটা তার চেনা লাগে, কিন্তু সে নির্বিকার মুখে ঘরের ভেতরটা দেখতে থাকে। তক্তপোষের ওপর পুরো বিছানা, এমন বিছানায় সে কখনো বসেনি। দেয়ালে অনেক ছবি ঝুলছে। মা কালীর ছবিটা সে চিনতে পারে, মোড়লের ঘরেও এই ছবি আছে। মেঝের ওধারে একটা কেরোসিন কুকার, এনামেলের হাঁড়ি কুড়ি, একটা সাদা চওড়া থালা, কেটলি, অনায়াসে ইটের উপর বসানো সেই চেনা সুটকেস, তার উপরে একটা বড় কালো রঙের থলের মতো, হয়তো বাক্স। তাতে কি আছে দেখতে ইচ্ছে করে হরিবোলার। দড়ির আলনায় শাড়ি, সায়া, ব্লাউজ এসব ঝুলছে। তারপর কোনার দিকে দুটো ইঁট এবং নর্দমার ঘুলঘুলিতে চোখ পড়ে হরিবোলার। ঘরের ভেতরেই পেচ্ছাপ করে বুঝি? তার মা তো এমন খেদড় ছিল না। হরিবোলা। ধরা গলার ডাক শুনে হরিবোলা এবার মুখ তোলে। কি খেয়েছো সকালে? মুড়ি, গুড় আর একটু ভেবে হরিবোলা বলে, মরলের জামাই বাতিচোরের নাড় এনেছিল, তাই আধখানা দিয়েছিল। ভাত খাওনি? পান্তা খেয়ে গোছ চড়াতে গেলাম, তারপরে। গালে ঘাল ঘষে রাঙাদাসী বলে, আমাকে তোর ঘেন্না করছে বাছ? হরিবোলা বোঝে না। শ্বাস টেনে এবং ছেড়ে রাঙাদাসী বলে, 4টি ভাত খা, মাছ রান্না করেছি, আজই তোকে আনবে, জানি না তো। রাঙাদাসী মেঝেয় এক টুকরো আসন পেতে ছেলেকে ভাত বেড়ে দেয়। হরিবোলা প্রথমে একটু অনিচ্ছা করে, পরে খুশি হয়ে খায়। রাঙাদাসী তাকে খাওয়ায়, মুখে ভাত গুঁজে দেয়, জামা প্যান্টের কথা জিজ্ঞেস করে। হরিবোলা মোড়লের দোষ ঢাকতে মিথ্যে করে বলে, দিয়েছিল। কি ছেঁড়া প্যান্টুল, খালি গা করে এলি যে? হরিবোলা দুধের দাঁতে হাসে, মাঠ থেকে এলাম বলছি না। খেয়ে নে, তারপর নতুন জামা প্যান্ট জুতো কিনে দেবো। সেই সময় দরজায় খটখট শব্দ আর ডাক, মধু, ও মধুবালা, অসময়ে আবার কোন নরক্ষককে ঢোকালিলা? বিদায় করে বেরো, বড় মানুষ এনেছি। রাঙাদাসী গর্জন করে বলে, যাও তো মাসি, হবে না এখন। আচ্ছা, দেখবো গুমর কতদিন থাকে। হরিবোলা জিজ্ঞেস করে, কে ঝগড়া করছিল মা? ওই এক মাগি, বলে সে ছেলের মুখে গেলাস ধরে। হরিবোলা ঢকঢক করে জল খায়, কিন্তু গেলাসের দুপাশ দিয়ে দুটো বন্য চোখে মায়ের মুখখানা দেখতে থাকে। রাঙাদাসীর বুকটা ধকধক করে ওঠে সেই চাউনি দেখে। তারপর রাঙাদাসী ছেলের চুন আঁচড়ে দেয়, ভিজে তোয়ালেতে মুখ মুছিয়ে দেয়। আঙুলের ডগায় করে স্নো তুলে ঘষতে গেলে হরিবোলা মুখ সরায়, কিছুতেই মাখতে চায় না। ঘরে তালা এঁটে ছেলেকে নিয়ে সে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে বলে, যখন মন খারাপ করবে তক্ষুনি চলে আসবি। যেমন আছো মুরল বাড়ি, তেমনই থাকো এখন। ভগবান যদি মুখ তুলে তাকায়, মা বাছা মিলে টাউনে দোকান দেবো। এইসব কথা অনর্গল। হরিবোলা কিছু বোঝে না। টাউন বাজারের ভিড়ে হারিয়ে যাবার ভয় মাকে আঁকড়ে ধরে হাঁটে। বাওড়ের কাছে খানিকটা উঁচু টুঙ্গির ওপর যুগীবরের কুঁড়ে ঘর। খড় বাঁশের একটা ঝুপড়ি, সামনে খানিকটা মাটি ঝকমক করছে। হিজল গাছের ডালে ঝুলছে দড়ি, তার মধ্যে দুটো হাঁড়ি কুড়িতে তার খাদ্যদ্রব্য, গুঁড়িতে ঝুলছে তার হুঁকো। এই তার সংসার। বহু বছর আগে সে গ্রাম থেকে এখানে এসে নিরিবিলিতে এই সংসার গড়েছে। এক টুকরো ক্ষেত ছড়িয়ে আছে সামনে, এই তার সম্পত্তি। সারা বছর সে বিবিধ ফসল ফলায়। তাকে বেচতে যেতে হয় না, নিকিরিরা এখান থেকেই কিনে নিয়ে যায়। গ্রামে সে কখনো সখনো যায়, সেও নুন তেল কিনতে, হাটবারে একখানি কাপড় কিনতে। সেও এক হুদমুসলো গোয়ার মানুষ।
কোমরে কোনো রকমে গামছা জড়ানো, শীতকালে বড়জোর গেঞ্জির উপর তুলোর কম্বল, মাথায় পুরনো কাপড়ের টুকরো দিয়ে পাগুড়ির মতো কিছু একটা বানিয়ে নেয়। যখন তার ক্ষেতের শিয়রে দাঁড়িয়ে থাকে তখন সে এক দাম্ভিক সম্রাট। বাগালরা তাকে খুব ভয় পায়। শুধু হরিবোলাকে সে পাত্তা দেয়, পছন্দ করে, এবং হরিবোলা তার কাছে এলেই তার মুখ খুলে যায়। হাঁটু দুমড়ে গমের চারার ভেতর বসে আগাছা ওপরাতে ওপরাতে সে মুখ তুলে বহু দূরে তাকিয়ে অন্বেষণ করে তাকে। এদিন ছেলেটাকে দেখতে না পেয়ে ভাবছিল জ্বর জারি হয়েছে বুঝি, কিন্তু পড়ন্ত বেলায় যখন সে হুঁকো হাতে পা ছড়িয়ে বসে শুকটান দেবার উপক্রম করছে তখন তার গায়ে এক দীর্ঘ ছায়া। মুখ ঘুরিয়ে দেখে সে অবাক হয়ে তাকিয়ে থাকে। চোখে রোদের ছটাও বটে, চিনতে পারে না। হরিবোলার গায়ে রাঙা জামা, আনকোরা হাফ পেন্টুল, পায়ে সত্যিকারের স্যান্ডেল। ঠিক করে হেসে বলে, যুগি কাকা, এগুলান মা কিনে দিয়েছে, মেদিগঞ্জেতে যেয়েছিলাম, বুঝলা না যুগি কাকা। সে দৌড়ে এসে হাঁটু দুমড়ে বসে পড়ে সামনে, কলকল করে বৃত্তান্ত বলতে থাকে। যোগীবর খালি হুঁ দিয়ে যায়। তারপর হরিবোলা তার হাতে একটা লেমন চুস গুঁজে দিলে সে মুঠোয় ধরে রাখে জিনিসটা। একটু পরে বলে, তোর মা মেদিগঞ্জতে থাকে? হরিবোলা খিটখিট করে হাসে। তবে তুমি এতক্ষণ শুনলা কি? বলে সে এদিক ওদিক চেয়ে দেখার পর জামা খুলে ফেলে, স্যান্ডেল দুটো খোলে, পেন্টুলটা খুলতে যায় কুঁড়ের পিছনে, ফিরে আসে আগেকার বাগাল হয়ে। পরনে ধানু মোড়লের ছেঁড়া পেন্টুলখানা মাত্র। চাপা গলায় বলে, এগুলা নুকিয়ে থবো তোমার কাছে, মুরল জানতে পারলে বুইলা না, মারবে। যোগীবর মাথা নেড়ে বলে, বুইলাম। হরিবোলা জামা, পেন্টুল, স্যান্ডেল গুটিয়ে যোগীবরের হাতে গুঁজে দেয়। তারপর চিতেবাঘের বাচ্চার মতো দৌড়তে থাকে। তার চেরা গলার গান ভেসে আসে কুয়াশা মাখানো নরম রোদের ভেতর থেকে। বধু লাও বা না লাও, মুখ দেখে যাও, বাসি কাচের আয়না। যোগীবর সাধুর মতো উদাসীন হেসে হরিবোলার জামা, পেন্টুল, জুতো দেখতে থাকে। একবার শোঁকেও, নতুন কাপড়ের গন্ধটা বেশ। টাউন বাজারের কথা মনে পড়ে যায়। কত কাল সে টাউন বাজারে যায়নি। শিগগির একদিন যাবে। দুধসরের নালার কাছে পাতকুড়ো মুখ চুন করে দাঁড়িয়েছিল। হরিবোলা কাছে গেলেও সে কথা বলে না। গরু বাছুরের পাল তখন সবে ঘরমুখো হচ্ছিল। বাগালরা হাঁকিয়ে নিয়ে আসছিল নালার এধারে। বাগালদের দলপতি এসে হরিবোলাকে দেখেই নিষ্ঠুর হেসে ঘোষণা করে, হরিবোলা, আজ তোর মরণ মুরলের হাতে। তোর পাল ডাকিয়ে খোঁয়াড়ে নিয়ে গিয়েছে, দেখ গাজা। গম খেয়ে বিনেশ করেছে, যাতা কথা। হরিবোলা চেঁচিয়ে ওঠে, শালা পাতকুড়ো। তারপর ঝাঁপিয়ে পড়ে পাতকুড়োর উপর। দুজনে পড়ে যায় ব্যানার ঝোপে। জড়াজড়ি খামচাখামচি চলতে থাকে। দলপতির বয়স বেশি, গায়ে জোর বেশি। সে দুজনকেই চাঁটি মেরে ছাড়িয়ে দেয়। দাঁত বের করে বলে, মা সোয়াগীর বেটা হয়েছে, যাও এখন মাকে বলে খোঁয়ার থেকে ছাড়িয়ে নিয়ে এসো। পাতকুড়ো কি একটা বলতে যাচ্ছিল, দলপতির থাপ্পড় দেখে থেমে যায়। হরিবোলা কি বলবে ভেবে পায় না। সে শুধু চোখ কচলায়। বাগাল দলের চোখে চোখে ইশারা আর বাঁকা হাসি দেখে সে শুধু আঁচ করতে পারে যেন ইচ্ছে করেই তাকে ফাঁদে ফেলা হয়েছে। পাতকুড়োকে তার গরুগুলোকে চড়াতে দেওয়া হয়নি হয়তো, তাই তারা গম খেতে ঢুকেছিল। যোগীবর হুঁকো টানা শেষ করে কাঁচতে কাঁচতে উঠে দাঁড়িয়েছে। হরিবোলা কাঁদতে কাঁদতে ফিরে এলো। যোগীবর বলে, কিরে বাবা, গেলি তো হাসতে হাসতে? তারপর সব শুনে সে অভ্যেস মতো বহু দূরে দৃষ্টিপাত করে। গরুর পাল নিয়ে বাগালেরা ফিরে চলেছে। সূর্য লাল চাকা হয়ে ডুবছে দোমহানির দিকে। দূরের ডহরে ধুলো, কাশবনের মাথায় কুয়াশা। বিল থেকে মেছুরিরা উঠে আসছে কাঁধে বিশাল প্রজাপতির ডানার মতো জাল নিয়ে। মাথার ওপর উড়ে যাচ্ছে বুনো হাঁসের ঝাঁক। প্রতিদিন দিন শেষের একই ছবি। যোগীবর আস্তে আস্তে বলে, মোরলকে যে বুলগা বাছা, কি আর করবি। হরিবোলা ভাঙা গলায় বলে, মোরল মারবে। যোগীবর ঘর ঘর করে কেশে এবং হেসে বলে, তাইলে মায়ের কাছে চলে যা বরঞ্চ। মা বলেছে মুরলের কাছে থাকতে। হরিবোলা আবার ফুঁপিয়ে ওঠে, মা বলেছে যখন খবর দেব তখন আসবি, লইলে আসবি না। তোর মা বলেছে? হ্যাঁ বলেছে, যখন তখন কখনো আসবি না। যোগীবর বুঝতে পারে না, রাগ করে বলে, তাইলে যা ইচ্ছে করগা বাছা।
দেখি বাউড়ে জালখানা পেতে আসি, এতে যদি দুটো মাছ টাছ পড়ে। সে হিজল ডানে টাঙানো খোপ জালখানা পেড়ে নিয়ে থপথপ করে চলে যায়, আর পিছু ফেরে না। হরিবোলা চুপচাপ দাঁড়িয়ে চোখ কচলায়। ধানু মোড়লের খবর পেতে দেরি হয়নি। দোমোহানির লোকেরা তার পাল ডাকিয়ে খোঁয়াড়ে নিয়ে গেছে। ছাড়াতে 15-16 টাকার ধাক্কা। ওদিকে বাড়িতে জামাই, সেও মোড়লের মেয়েকে টাকার জন্য লিলিয়ে দিয়েছে। ধানু মোড়ল তত তার গিন্নিও টাকা অন্ত প্রাণ। ধানু মোড়লের মাথার ভেতর আগুন জ্বলে গেছে। গিন্নির তো গলা শুকিয়ে গেছে গাল দিতে দিতে। ঘরে জামাই, তাতে কি? দোমোহানির খোঁয়ার থেকে গরুগুলো ছাড়িয়ে আনতে মাঝরাত হয়ে গেল। মোড়ল গোয়ালে গরু বেঁধে এসে টিউকলে হাত পা ধুতে ধুতে চোখের কোনা দিয়ে কি একটা দেখতে পায় পেয়ারা গাছের লাগোয়া। ভিজে লণ্ঠন তুলে দেখার চেষ্টা করে বলে, ওটা কি? মোড়ল গিন্নি বলে, বেউসের পুত, থাউক বাঁধা। পেয়ারা গাছের সঙ্গে গরু বাঁধা দড়িতে খুদে বাগালটা আষ্টে পৃষ্ঠে বাঁধা আছে দেখে মোড়লও গলার ভেতর বলে, খানকির পুত, থাউক বাঁধা। কিন্তু রাত আরো গভীর হলে সেই মোড়ল বিবিধ বিবেচনার পর লণ্ঠনের দম বাড়িয়ে উঠানে নামে। একটু বুক কাঁপে, মরে টরে যায়নি তো? কাছে এসে দেখে বাগালের কঠিন প্রাণ। মাঠে ঘাটে জলে জঙ্গলে রোদ বৃষ্টি শীতের ধারাবাহিক প্রহারে কালক্রমে শামুকের খোলের চেয়ে দড়। তার লিকলিকে বাহু খামচে ধরে মোড়ল মশাই তাকে খড়কাটার কুঠুরিতে ঠেলে দেয় এবং নিজের বিছানায় ওমে ফিরে যায়। উপরে খড়, নিচে খড়, মধ্যিখানে কুঁকড়ে পড়ে থাকে হরিবোলা। আজ রাতে তার অবচেতনায় সেই বিশাল তৃণভূমি রাঙাদাসী হয়ে ফিসফিস করে কথা বলে। তার চিমসে ফাটা ঠোঁট দুটো কেঁপে ওঠে। ঘুমের ঘোরে সে মায়ের দেওয়া লেমন জুস চুষতে থাকে। তার দুই ভুরুর মধ্যিখানে আঁকা রাখাল ফোঁটাটি এখন অন্ধকারে হারিয়ে গেছে। সে এখন প্রকৃতই রাঙাদাসীর ছেলে হয়ে ঘুমোয়। এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প বাগাল। কেমন লাগলো তা জানাতে খোলা আছে মন্তব্যের বাক্স। ভালো লাগলে আছে লাইকের আবদার, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ। গল্প, উপন্যাস এবং অন্যান্য সবকিছুর আপডেট পাওয়ার জন্য রয়েছে সাবস্ক্রিপশনের বোতাম। অতএব কি করবেন ঠিক করে নিন নিজেই। ভালো থাকুন, গল্পে, আড্ডায়, পড়ায়, শোনায়, ভাবনায় এবং চেতনায় থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজ আসি।